আজকে তোমাদের ১৯ নম্বর ক্লাস ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভেলপমেন্টের। আজ তোমাদের প্রথমেই ক্লাসের শুরুতে archive.php সম্পর্কে আলোচনা করব, আর এরপর তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিব HTML টেমপ্লেট যে তোমাদের কনভার্ট করতে হবে ওয়ার্ডপ্রেসে। তো এখন থেকে তোমাদের ক্লাস একটু অন্য সিস্টেমে হবে, অর্থাৎ কখনো কখনো আধা ঘন্টায় ক্লাস শেষ হয়ে যাবে, কখনো 1 ঘন্টা, কখনো 1.5 ঘন্টা লাগতে পারে। কারণটা হচ্ছে তোমাদের যে কাজটা দিব আমি হোমওয়ার্ক, বেশিরভাগ সেটা সলিউশন ক্লাস হবে প্রত্যেক দিন। তোমরা আজকে টেমপ্লেট দেওয়ার পর তোমরা বাসায় করবে, যেখানে সমস্যা হবে পরবর্তী ক্লাস আমরা তার সলিউশন ক্লাস করব। আর এই সলিউশন ক্লাসের মাঝে মাঝেই আমি আরও খুঁজে বের করবো যে তোমাদের কোনটা বাকি আছে ওয়ার্ডপ্রেসে, হয়তো ছোটো ছোটো বিষয়গুলো বাকি আছে। এই ছোটো ছোটো বিষয়গুলো খুঁজে বের করবো, আর দেখা যাচ্ছে 5 মিনিট, 10 মিনিট বা 15-20 মিনিটে এগুলো শেষ হয়ে যাবে শেখানো, যে তোমাদের A to Z সব কিছু শেখা হয়ে যায়। পাশাপাশি তোমাদের টেমপ্লেট কনভার্টের মাধ্যমে তোমাদের একটা পোর্টফোলিও তৈরি হয়ে যাবে। আর 5 থেকে 7টা এরকম পোর্টফোলিও তৈরি হয়ে গেলেই তোমাদের অনলাইনে অ্যাকাউন্ট খুলে দিব, যেহেতু তোমরা কাজ আবেদন করতে পারো অথবা ক্লায়েন্টের কাজ ইনশাল্লাহ শুরু করতে পারো। তো চলো, আর প্রথমে এই 15-20 মিনিট archive.php সম্পর্কে শিখে আসি। আচ্ছা, আমরা আমাদের প্রজেক্টে চলে গেলাম। আমাদের কনভার্ট করো ওয়েবসাইট রাজশাহী আইটি থেম। এই থেমটা পুরোপুরি কনভার্ট হয়ে গেছে। আরও কিছু কিছু বিষয় রয়েছে ওয়ার্ডপ্রেসে, যেগুলো তোমাদের শিখলে আরও ভালো হবে বা শেখা দরকার। ছোটো ছোটো বিষয়, যেমন 404 পেজ, তারপর author.php, তারপর অ্যাডিশনাল মানে কাস্টম ফিল্ড, যেটা এই ধরনের বিষয়, এরকম কিছু কিছু বিষয় রয়েছে, খুব ছোটো ছোটো বিষয়, যে তোমাদের মানে প্রত্যেকটা ক্লাসে কিছু কিছু করে শিখিয়ে দিব। আচ্ছা, আমরা ব্লগ পেজে চলে যাই। তোমাদের বলি অ্যাকচুয়ালি archive.php-টা কি। archive.php হচ্ছে এমন একটি ফাইল, যখন তুমি archive.php ফাইলটা ক্রিয়েট করবে, অটোমেটিক্যালি এই ফাইলটা হচ্ছে যে যতগুলো ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরির পোস্টগুলো সে পর্যায়ক্রমে সাজিয়ে উপস্থাপন করবে। মনে করে এখানে দেখতে পাচ্ছ রাজশাহী, যখন আমি রাজশাহীতে ক্লিক করবো, তখন রাজশাহীর ক্যাটাগরির আন্ডারে দেখো পোস্টেড ইন রাজশাহী, তখন এই রাজশাহী ক্যাটাগরির সবগুলো পোস্ট একটা পেজে শো করবে। আর মনে করো যে আর বিভিন্ন ক্যাটাগরিগুলো দেখি, মনে করো যে সাহিত্যিক কোনো বই, মনে করো যে হুমায়ুন আহমেদের বইয়ের একটা ক্যাটাগরি আছে, তো হুমায়ুন আহমেদের যে ক্যাটাগরিতে ক্লিক করা হবে, তখন ওই হুমায়ুন আহমেদের ক্যাটাগরির সবগুলো বই এখানে শো করবে। যে রবীন্দ্রনাথ ক্যাটাগরিতে শো করা হবে, তখন রবীন্দ্রনাথের সবগুলো বই পর্যায়ক্রমে শো করবে। এখন নজরুলের বইয়ে ক্লিক, নজরুলের বই শো করবে। এইভাবে দেখা যাচ্ছে যে ই কমার্স ওয়েবসাইটগুলোতে প্রচুর ক্যাটাগরি থাকে। যেমন মনে করো টি শার্ট ক্যাটাগরিতে ক্লিক করলে সবগুলো টি শার্ট শো করবে শুধু। আবার হুডি পোশাক, মনে করো হুডি পোশাকে ক্লিক করলে হুডি পোশাকগুলো শো করবে। এরকম স্পেসিফিক ক্যাটাগরিতে ক্লিক করলে শুধু ওই ক্যাটাগরি পোস্টগুলো শো করার জন্য আমাদের archive.php ফাইল ক্রিয়েট করতে হয়। এছাড়া archive.php তেমন কিছুই না, index.php-র মতোই। ধর একটা তোমার ব্লগ পেজ আছে, মানে ব্লগ পেজ আছে, সে ব্লগ পেজের মতোই তুমি ব্লগ পেজ ক্রিয়েট যে করছো, এখান থেকে ওই পেজটাই কপি করে জাস্ট ওর নামটা archive.php বানিয়ে দাও, তাহলে এটা অটোমেটিক্যালি কি হবে, ওর archive.php এটা হচ্ছে স্পেসিফিক নেম। যেমন আমরা page.php, single.php নামকরণ করেছি, যেটা নামকরণ করা অটোমেটিক্যালি পেয়ে গেছে।
তো ওইরকমভাবে ডিফল্ট ওরা কাজ করে রেখেছে। ওয়ার্ডপ্রেসের ডিফল্ট একটা নাম এটা archive.php। যে পেজটা ক্রিয়েট করলেই আর এর ভিতরে যদি আমি মানে ব্লক যে লুপগুলো চালিয়ে দিই তাহলে অটোমেটিক্যালি একই ক্যাটাগরি পোস্টগুলো একই পেজে শো করাবে। তো চলো আমরা দেখি। যেমন এখানে দেখতে পাচ্ছ এটা পোস্টেড ইন রাজশাহী ক্যাটাগরি, এটা পোস্টেড ইন ফ্রুটস, এটা ফ্রুটস ক্যাটাগরি, এটা ফ্রুটস ক্যাটাগরি। এটা যদি পর 2 নম্বর পেজে যাই আর অনেক ক্যাটাগরি আমরা দেখতে পাবো, যে ক্যাটাগরিতে আমরা বিভিন্ন পোস্টগুলো করেছি। আচ্ছা, এটা আনক্যাটাগরাইজড। চলো আমরা দেখি এটা। এই জন্য আমাদের কি করতে হবে, প্রথম অবস্থায় যেতে হবে আমাদের প্রজেক্ট ফাইলে। আচ্ছা, আমরা প্রজেক্ট ফাইলে চলে এসেছি আমাদের। এখন দেখো এখানে index.php ফাইলটা ছিল ব্লক পেজ, অর্থাৎ আমার যে পেজে আছে এখানে সেই ব্লক পেজ জন্য যে পেজটা আমরা ক্রিয়েট করেছিলাম সেই index.php। আর হোম পেজের জন্য একটা পেজ ক্রিয়েট home.php, এই যে হোম পেজ ডট পিএইচপি করেছিলাম। তো আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে archive.php অনেকটা ব্লক পেজের মতোই হবে, কেননা বলেই কারণ সিস্টেমটা একই রকমই থাকবে, মানে এই পেজের মতো সেমই থাকবে, কিন্তু এখানে ডিফারেন্সটা কোথায়, ব্লক পেজে বিভিন্ন ক্যাটাগরি পোস্টগুলো শো করছে। যেমন এখানে রাজশাহী ক্যাটাগরি আছে, এখানে রাজশাহী, এখানে আনক্যাটাগরাইজড, ফ্রুটস ক্যাটাগরি, বিভিন্ন ক্যাটাগরি পোস্টগুলো শো করছে। কিন্তু archive.php শুধু একই ক্যাটাগরি পোস্টগুলো, তুমি যে ক্যাটাগরিতে ক্লিক করবে শুধু ওই ক্যাটাগরি পোস্টগুলো শো করবে, এই হলো বিষয়। এরকম ডেট ডট পিএইচপি ডেট ক্যাটাগরি পোস্টগুলো শো করবে। অথর ক্যাটাগরি আছে, যদি অথরে ক্লিক করলে অথর ক্যাটাগরিগুলো শো করবে। ঠিক আছে, আজকে আমরা দেখি চলো archive.php, যেটা হচ্ছে ক্যাটাগরি পোস্টগুলো শো করবে। আচ্ছা, তাহলে আমরা দেখি, এখানে গেলাম, index.php কে কপি করলাম, কন্ট্রোল চিপে ধরে টেনে ছেড়ে দিলে কপি হয়ে যায় অটোমেটিক, তুমি জানো এটা। এই index.php টা কপি করলাম, এই পেজটাকে আমি নাম দিলাম archive.php, এই নামটা দিলাম। আচ্ছা, দেওয়ার পর আমি এটাকে ওপেন করব, নোটপ্যাডে ওপেন করে দেব। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ এটা আমাদের index.php ছিল, সেখানে আমি জাস্ট ওপেন করে দিয়েছি এটা। এখন এখানে যদি আমরা একটা কাজ করি, এখন জাস্ট তোমাদের কোনো কাজই করতে হবে না, এখানে জাস্ট তুমি যদি ক্লিক করো, এখন রাজশাহী ক্যাটাগরিতে ক্লিক করলে রাজশাহী ক্যাটাগরি পোস্টগুলো শো করবে। এখানে যখন ক্লিক করে দিলাম রাজশাহী ক্যাটাগরিতে, এই যে চলে এসেছে ক্যাটাগরি, এর নাম চলে এসেছে ক্যাটাগরি, এই যে রাজশাহী, দেখো চলে আসছে এখানে ক্যাটাগরির নাম চলে এসছে, এখানে রাজশাহী চলে আসছে। এখন দেখো রাজশাহী, এই যে রাজশাহী, এই রাজশাহী, দেখতে পাচ্ছ তিনটে রাজশাহী হয়ে গেছে। এই যে এটাও রাজশাহী ক্যাটাগরি, এটাও রাজশাহী ক্যাটাগরি, এটা রাজশাহী ক্যাটাগরি, মানে অটোমেটিক্যালি ফিল্টার করে সে কি করেছে, এই রাজশাহী ক্যাটাগরি পোস্টগুলো একটা পেজে নিয়ে চলে এসেছে। অর্থাৎ আমাদের ক্ষেত্রে শো করতে পারতাম তাহলে বেশি ভালো হতো, যে আমরা কোন ক্যাটাগরিতে বর্তমানে আছি। দেখুন উপরে একটা শো করতো, ধর এখানে একটা ফাঁকা জায়গায় শো করে দিল, আমাদের শো করে বলছে যে এখন আমরা রাজশাহী ক্যাটাগরিতে আছি। আর ফ্রুট ক্যাটাগরিতে ক্লিক করলে এখানে বলবে আমি ফ্রুট ক্যাটাগরিতে আছি। তো এই জন্য যে কাজটি করতে হবে, জাস্ট এখানে একটা কোড কল করতে হবে, কোথায়, যে আমাদের এই যে লেখা আছে ইফ হ্যাভ পোস্ট,
এরপরে ঠিক ইফ হ্যাভ পোস্টের পরে একটা কোড কল করে দিব, যে তোমাদের সবগুলোর জন্য হবে। আমি সবগুলোর জন্য অ্যাড করছি ডেট ডট পিএসএস, ডেটের ডেট আর্কাইভ, অথর আর্কাইভ, এরকম যতগুলো ডে হতে পারে যে ওই দিনের পোস্টগুলো শো করবে, বা অথবা ওই মাসের পোস্টগুলো শো করবে, ওই বছরের পোস্টগুলো শো করবে, হ্যাঁ, বা ওই অথর বা লেখকের পোস্টগুলো শো করবে, সবগুলো অ্যাড করে দিচ্ছি। তখন পরবর্তী অন্যগুলো আমরা করব, তখন অন্যগুলো দেখা যাচ্ছে অটোমেটিকলি হয়ে যাবে। তো আজকে আমি সবগুলো অ্যাড করে দিচ্ছি এখানে, বাট শুধু এখানে কাজ করবে কোনটা, আর্কাইভ ডট পিএসপি কাজ করবে, অর্থাৎ ক্যাটাগরিটা কাজ করবে, আমাদের ক্যাটাগরিটা শো করবে। তো চলো এই জন্য কী করতে হবে আমাদের, এখানে গিয়ে যা আছে তাই থাকবে, এখানে কিছু পরিবর্তন করতে হবে না। জাস্ট আমরা এই যে লেখা আছে ইফ হ্যাভ পোস্ট, লুপের মধ্যে নিতে হবে এটা। আমি এখানে গেলাম, এখানে গিয়ে ইন্টার চাপলাম, ইন্টার চেপে এটা নিলাম, অর্থাৎ এটাকে আমি আমি এখানে যেহেতু মানে আমি এখানে ওই কোডটা পেস্ট করে দিব। আচ্ছা, যেহেতু এটা একটা হলো পিএইচপির মধ্যে ছিল, তাই এখানে আমি পিএইচপি শেষ করে দিলাম, এখানে আবার পিএইচপি শুরু করলাম। চলো এই কোডটা নিয়ে এসে আমরা ওয়ার্ডপ্রেস ডাইনামিক কোর্সে তোমাদের অলরেডি পাঠিয়েছি, যদি এই কোডটা পরে অ্যাড করেছি, এটা তোমরা হয়তো নেই তোমাদের কাছে, তো থেম থেকে কপি করে নিয়ে রেখে দেওয়া, সমস্যা নেই। দেখো আর্কাইভ ডট পিএইচপি ক্রিয়েট ফর আর্কাইভ, ইউ নিড টু ক্রিয়েট আর্কাইভ ডট পিএইচপি, এটা আমরা ক্রিয়েট করেছি ইন থেম ডিরেক্টরি। আমি শুধু লিখে দিয়েছি ব্যাখ্যা করে, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। For creating archive.php, you can copy the index.php file, because archive is about same as index.php. Then name the copy file in the archive.php. যেটা আমরা করলাম অলরেডি, ঠিক আছে। Finally, you need to add the heading to archive, and for this add below code between if have post and archive heading code here, and then while have post. আমরা এটা মাঝখানে কি করতে হবে, এই কোডটা অ্যাড করতে হবে, যে ইফ হ্যাভ পোস্ট এরপরে গিয়ে এই যে এই কোডটা অ্যাড করতে হবে আমাদেরকে। এই এখানে গিয়ে শেষ, কোডটা এখানে গিয়ে শেষ। আচ্ছা, আচ্ছা, এন্ড while else end if, কপি করে নিলাম, হ্যাঁ, এই ওয়ান থেকে এই পর্যন্ত, মানে এটা মাঝখানে দিলে হয়, তোমাদের লিখে দিয়েছে ইফ হ্যাভ পোস্টের পরে শেষ করে দিয়ে ভিতরে দিয়ে দেবে, এটা দেওয়ার পরে লাস্টে গিয়ে এটা শেষ হবে, যে ঠিক যেভাবে আছে। তা আমি এখানে গিয়ে পেস্ট করে দিলাম, দেখতে পাচ্ছ এটা পেস্ট করে দিয়েছি অলরেডি। একটু ডান দিকে নিতে হবে আরো, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। এই যে তাহলে কি হলো, এই ফেস পোস্টের পরে একটা এইচ টুর ভিতরে হেডিং আকারে শো করবে, এইচ টু একটা এইচটিএমএল কোড, তার মধ্যে কি করলাম আমরা, জাস্ট এই কোডটা, এই যে কোড দেখতে পাচ্ছ এটা পেস্ট করে দিলাম। ভাই এতগুলো কোড থেকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে। দেখো এখানে জাস্ট কি করা হয়েছে, কিছু লজিক লেখা হয়েছে যে ইফ ইজ ক্যাটাগরি, যদি ক্যাটাগরি পাই,
ঠিক আছে? তাহলে এটা ইকো করতে বলছে আর্কাইভ ফর দ্য কি, মানে এটা আর্কাইভ কার জন্য, সিঙ্গেল ক্যাট টাইটেল, এটা একটা কি, এটা একটা হচ্ছে ফাংশন। ক্যাট মানে ক্যাটাগরি, এখানে ক্যাট মানে কি, ক্যাটাগরিকে সংক্ষেপে ক্যাট বলা হয়ে থাকে, ঠিক আছে? তো সিঙ্গেল ক্যাট টাইটেল মানে এই ক্যাটাগরি টাইটেলটা শো করতে বলছি এখানে, পিএইচপি ইকো এই যে ক্যাটাগরি, ঠিক আছে? এবং এটা এমনিতে শো করবে, এটা সবগুলো ক্যাটাগরির সামনে শো করবে এই লেখাটা, এবং স্পেসিফিক ক্যাটাগরি এখানে সে যেখানে ক্লিক করো সেটা শো করবে। এটা হচ্ছে সিঙ্গেল ক্যাট টাইটেল, একটা হচ্ছে ফাংশন, এই ফাংশনের মাধ্যমে। একইভাবে দেখা যাচ্ছে এখানে এলসি ট্যাগ আছে, এখানে সিঙ্গেল ট্যাগ ডে, যদি কোনো কারণে ডে ক্যাটাগরি থাকে এখানে, হ্যাঁ, সে ডে শো করবে। মান্থ ক্যাটাগরি হলে মান্থ শো করবে, মানে মাস। ইয়ার ক্যাটাগরি ইয়ার শো করবে, হ্যাঁ। বা এখানে সার্চ অপশন থাকতে পারে, অথর থাকতে পারে, অথর ক্যাটাগরি অথর আর্কাইভ শো করবে। এভাবে দেখাচ্ছে যে প্রত্যেকটা অপশন দেওয়া আছে এখানে। বাট আমরা এখন কোনটা কাজ করছি, এইটার কাজ করছি, ক্যাটাগরি। তাহলে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর এখানে আমি রিলোড করবে সে, ঠিক আছে? এখানে রিলোড করবো, আমার কোন ক্যাটাগরি আছে, রাজশাহী ক্যাটাগরি আছে। তাহলে আমার এই রাজশাহীর উপরে এখানে শো করার কথা, এখানে উপরে শো করতে হবে। আমি সেভ করে রিলোড করলাম এখানে গিয়ে। আচ্ছা দেখো এখানে শো করছে কিন্তু আর্কাইভ ফর দ্য রাজশাহী ক্যাটাগরি, দেখো। অর্থাৎ আমাদের যেটা দিয়েছে এখানে যে আর্কাইভ, এই যে আর্কাইভ ফর দেখুন শো করতেছে, ঠিক আছে? এর মাঝখানে এটা কি করতেছে, অটোমেটিক্যালি ক্যাটাগরি নিয়ে চলে এসেছে, কোনটা, এই সিঙ্গেল ক্যাট টাইটেল, মানে এই ফাংশনের মাধ্যমে ক্যাটাগরির টাইটেল চলে আসতেছে, হ্যাঁ। আর পরবর্তীতে আমরা এখানে একটা কি করছি, ক্যাটাগরি একটা স্ট্যাটিক ভাবে, এই আর্কাইভ ফর দ্য, এটা কি স্ট্যাটিক, এটা স্ট্যাটিক। মাঝখানে যেটা আসতেছে ইকো সিঙ্গেল ক্যাট টাইটেল, হ্যাঁ, এটা হচ্ছে ডাইনামিক্যালি আসতেছে। এই যে রাজশাহী ক্যাটাগরি, আমি তো আবার ব্লক পেজে চলে যাই, গিয়ে ধরো আমি ফ্রুট পেজে ক্লিক করলাম, ফ্রুট ক্যাটাগরিতে, তাহলে কি হবে দেখো। আচ্ছা আমি চলে গেলাম এখানে, রাজশাহী দেখতে পাচ্ছ এখানে, রাজশাহী, এখানে ফ্রুটস, এখন ফ্রুট ক্যাটাগরিতে ক্লিক করবো, ফ্রুটে ক্লিক করে দিলাম। এখানে তো ক্যাটাগরি স্ল্যাশে চলে এসেছে ফ্রুটস, দেখতে পাচ্ছ তোমরা, এই যে ক্যাটাগরি স্ল্যাশ ফ্রুটস। এখন তো চলে এসেছে এখানে আর্কাইভ, এই যে আর্কাইভ ফর দ্য ফ্রুটস ক্যাটাগরি উপরে শো করতেছে, ঠিক আছে? এই যে ফ্রুটস চলে আসছে, দেখো দেখতেছি এই যে ফ্রুটস, হ্যাঁ। ফ্রুটসের কয়টা পোস্ট ছিল আমাদের এখানে, দুইটা পোস্ট ছিল, শুধু দুইটাই শো করছে দেখো এখানে, যে রাজশাহী ইজ ফেমাস ফর ম্যাঙ্গো একটা পোস্ট, এই যে ফ্রুটস ক্যাটাগরি। দুই নম্বরে যে হ্যালো ওয়ার্ল্ড, এখানে একটা ছিল ফ্রুটস ক্যাটাগরি। আর বাকি আর কোনো পোস্ট নেই, দেখো। যদি এক পেজে তিনটা করে পোস্ট শো করতেছিল, কিন্তু এখন দুইটা শো করেছে। দুইটা কেন শো করেছে, কারণ আমাদের ফ্রুটস ক্যাটাগরি যেতে ক্লিক করেছে এখানে, ফ্রুটস ক্যাটাগরি আন্ডার কয়টা পোস্ট ছিল, পোস্ট মাত্র ছিল দুইটা, এই একটা পোস্ট এবং এই একটা পোস্ট ছিল। নিশ্চয়ই তাহলে বুঝতে পেরেছো তোমরা আর্কাইভ ডট পিএসপি কীভাবে কাজ করে। জাস্ট এভাবে তোমরা আর্কাইভ ডট পিএসপি নামে একটা দেখাচ্ছে যে ফাইল ক্রিয়েট করলে হয়ে যাবে। তোমরা ইন্ডেক্স ডট পিএসপি যেটা ব্লগের জন্য যে পেজটা ক্রিয়েট করা আছে, সেটা তুমি কপি করে তাকে আর্কাইভ ডট পিএসপি বানিয়ে দিলাম। আর মাঝখানে জাস্ট যেন এইভাবে টাইটেল আকারে শো করে আমরা কোন ক্যাটাগরিতে আছি, জাস্ট তোমরা কী করলা, এই যে কোড যেটা আছে, এই কোডটা যেটা আছে সেটা তুমি দিয়ে দিলাম, কোথায় দিয়ে দিলা, ইফ হ্যাভ পোস্টের পরে দিলাম, ঠিক আছে? ইফ হ্যাভ পোস্ট এবং হোয়াইল হ্যাভ পোস্টের, যে হোয়াইল হ্যাভ পোস্টের দ্য পোস্টের মাঝখানে অটোমেটিক টাইটেল শো করবে এখানে তুমি কোন ক্যাটাগরিতে আছো। তো এটা হয়ে গেল তোমাদের। এখন তোমাদের আমি আলোচনা করবো হোমওয়ার্ক সম্পর্কে। এখন আমি আলোচনা করবো তোমাদের হোমওয়ার্ক সম্পর্কে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আর্কাইভ ডট পিএসপি কীভাবে কাজ করে। আচ্ছা আজকে থেকে তোমাদের হোমওয়ার্ক শুরু, এবং খুব গুরুত্ব সহকারে তোমার হোমওয়ার্ক করতে হবে। তোমরা হয়তো কেউ কেউ ব্যক্তিগতভাবে করতে পারো, কিছু টেমপ্লেট হয়তো করে ফেলেছো কনভার্ট ওয়ার্ডপ্রেসে, বাট করো বা না করো যেটাই করো কেন, অ্যাটলিস্ট টার্গেট থাকতে হবে যে আমরা 6 থেকে 7টা টেমপ্লেট বা 5 থেকে 10টা টেমপ্লেট
মানে করে তোমরা যদি মাঠে নামতে পারো, একটা প্রিপারেশন নেই, তোমরা দেখবে যে 5-8টা টেমপ্লেট করলেই তোমাদের একটা কনফিডেন্স তৈরি হয়ে গেছে যে ক্লায়েন্টের কাজ করতে পারো, ওয়ার্ডপ্রেসে ক্লায়েন্টের কাজ, হ্যাঁ, বেসিক লেভেলের কাজ এবং মিড লেভেলের সবগুলো কাজ করতে পারবো ইনশাল্লাহ। 5টা থেকে 7টা টেমপ্লেট করলে বেসিক এবং মিড লেভেলের ফ্রিল্যান্সার হিসেবে সব কাজ করতে পারবে ইনশাল্লাহ। আর অ্যাডভান্স লেভেলের কাজগুলো জাস্ট ক্লায়েন্টের কাজ করতে করতে তোমাদের অটোমেটিক্যালি তখন করতে পারবে, তখন এক্সপিরিয়েন্স হয়ে যাবে অ্যাডভান্স লেভেলের কাজগুলো। সুতরাং বেসিক এবং মিড লেভেলের কাজগুলো করার জন্য তোমাদের আজকে থেকে আমি টেমপ্লেট দেওয়া শুরু করছি, তোমরা কনভার্ট করবে ওয়ার্ডপ্রেসে ঠিক যেভাবে আমি করেছি ঠিক এইভাবে তোমরা করবে, কনভার্ট করবে আর খুব সুন্দরভাবে করবে। এটা করার পরে আমাকে দেখাবে যেখানে তোমাদের সমস্যা, আমি সেই সমস্যাগুলো কী করবো পরবর্তী ক্লাসে সমাধান করে দেবো সবাইকে। আর এই ক্লাসের ফাঁকে ফাঁকে কী হবে, তোমাদের ক্লাস শুরুতে যেটা বললাম ওয়ার্ডপ্রেসের ছোটো ছোটো বিষয় যেগুলো আছে এই ছোটো ছোটো বিষয়গুলো আমি করবো, ছোটো ছোটো বিষয়গুলো কী করবো, ছোটো ছোটো বিষয়গুলো তোমাদের শিখিয়ে দিব। ঠিক আছে, তো আজকে যেমন একটা শিখলাম archive.php, আধা ঘন্টার সময় গেছে। ঠিক আছে, বাকি সময়টা এখন তোমাদের টেমপ্লেট দিব, দিয়ে ক্লাস শেষ করে দিব। এভাবে তোমাদের ক্লাস আধা ঘন্টা শেষ হতে পারে, 20 মিনিটে শেষ হয়ে যেতে পারে। আমি শুধু খুঁজে বের করবো যে কোন বিষয়গুলো তোমাদের ওয়ার্ডপ্রেসের হয় নাই, বাকি আছে, যেগুলো তোমার শিখলে তোমরা আরও ভালো ক্লায়েন্টের কাজ করতে পারবা। ছোটো ছোটো বিষয়গুলো সেগুলো বের করবা, তোমাদের শিখিয়ে দিব, আর বাকি সময়টা তোমাদের ক্লাস সলিউশন দিব। আতিক বলছো যে স্যার একটু প্রফেশনাল টেমপ্লেটগুলো দিন। হ্যাঁ, প্রথমত তোমাদের সহজ টেমপ্লেটগুলো দিব, ওইগুলো অতটা প্রফেশনাল মানে হয়তো হবে না, কিন্তু ওইগুলো ক্লায়েন্টকে শো করাতে পারবা। প্রথম অবস্থায় খুব জটিল টেমপ্লেট, বড় টেমপ্লেটগুলো দিলে হতাশ হয়ে যাবা, সময় বেশি লাগবে, হয়তো করতে পারছো না, সমস্যা হয়ে যাবে। বাট প্রথমে ছোটো 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 টেমপ্লেটগুলো দিলে কী হবে, করতে সুবিধা হয়, তুমি কনফিডেন্স পাওয়া তখন, তো আস্তে আস্তে বড় টেমপ্লেটগুলো করতে পারবে। আর তোমার যত ধরনের সাপোর্ট বা হেল্প লাগে আমি আছি ইনশাল্লাহ তোমাদের সাথে, যদি তোমরা প্রপারলি কাজ শুরু করতে পারো। চলো আমরা তাহলে দেখি। আচ্ছা, আমি কেটে দিচ্ছি। আমাদের এখানে আসলাম প্রজেক্ট ফাইলে, আচ্ছা দেখো তোমাদের জন্য একটা করছি যে রিয়েল প্রজেক্ট প্র্যাকটিস ফর পোর্টফোলিও। আমরা পিএইচপি মাইস্কেল শিখেছিলাম, তার জন্য করেছিলাম ওয়ার্ডপ্রেস ইন্ট্রোডাকশন, সেটা প্রথম দিকে শিখেছিলাম। ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, এটা তোমাদের মানে শেষের পথে। আর প্লাগইন ডেভেলপমেন্টের প্রসিডিওরগুলো তোমাদের এই যে থিম ডেভেলপমেন্ট করতে করতে দেখাচ্ছে একটু একটু আলোচনা করবো আমরা, ঠিক আছে। বাট এটা একটা কৌশল, কারণটা হচ্ছে তুমি যদি এখন আবার প্লাগইন ডেভেলপমেন্ট শুরু করে দিই তাহলে কি হবে, তোমার বিরক্ত হয়ে যাবা। এমনিতে অনেক দেখাচ্ছে যে তোমাদের ক্লাসে যারা ছিল স্টুডেন্ট হচ্ছে কমে গেছে, তাই না? মানে অনেকে করতেছে কিন্তু মানে অনিয়মিত হয়ে গেছে মনে হচ্ছে, প্রত্যেকটা ব্যাচে এটা ঘটে। অনলাইন বিভিন্ন জায়গায় যারা ব্যাচ করতেছে অথবা আইটি ফার্মে করতেছে, লাস্ট পর্যন্ত যারা টিকে থাকে তারাই মনে করো সফলতা পায়। হ্যাঁ, যে তোমরা যে কয়েকজন টিকে আসো, মনে করো তোমরাই হচ্ছে যে দেখবে যে সফলতা পাবা। আর বাকি যে স্টুডেন্টগুলো ছিল মনে করো আস্তে আস্তে ঝরে যাবে হয়তোবা। হ্যাঁ, মানে জেনারেলি এটাই হয়, জেনারেলি সাধারণত এটাই হয়ে থাকে। ও আচ্ছা, আতিক বলছে যে আর ওয়েব মানে ডেভেলপমেন্ট শেষে প্লাগইনের ক্লাস করাবো কিনা, আর ডেভেলপমেন্টের ক্লাস আছে কিনা। অ্যাকচুয়ালি ডেভেলপমেন্টের মেন ক্লাসগুলো শেষ। হ্যাঁ, ইজাজ বলছে 2019 থেকে লেগে আছে। হ্যাঁ, ইজাজ 2019 সালে ডিজাইনটা শিখেছিল, শেখার পরে ওর পরীক্ষার কারণে বাদ দিয়েছিল মাঝখানে, অনেক মানে মাঝখানে গ্যাপ ছিল, তারপর তোমাদের সাথে ডেভেলপমেন্ট করলো আর কি, এলে বিষয়ে। তো লেগে থাকলে ধৈর্য ধারণ করলে কিন্তু কাজে আসবে। যার এই ধৈর্যটা নাই সে কিন্তু ফ্রিল্যান্সিং করতে পারবে না বা আইটি সেক্টরে কাজ করতে পারবে না। তো তোমাদের আমি নিয়ে খুবই আশাবাদী, তোমার ধৈর্য সহকারে ক্লাস করতেছো এবং আশা করছি আর কিছুটা পথ গেলে তোমাদের স্বপ্নগুলো ইনশাল্লাহ পূরণ হবে, আমার আত্মবিশ্বাস। তো তোমাদের এই আদিক যে প্রশ্নটা করলা সেটা হচ্ছে যে আমি যে প্রশ্ন উত্তর বলেই দিলাম তোমাদের কিছুক্ষণ আগে,
যে আমি যদি এখনই প্লাগইন ডেভেলপমেন্ট শুরু করি তো অধৈর্য হয়ে যাবে, বিরক্ত হয়ে যাবে, ঠিক আছে? আর প্লাগইন ডেভেলপমেন্টে এত সময় লাগবে না, কারণ থিম ডেভেলপমেন্টে যে বিষয়গুলো আছে ঠিক একই বিষয়গুলো প্লাগইন ডেভেলপমেন্টে আছে। জাস্ট তোমার প্লাগইন ডেভেলপমেন্টের ক্ষেত্রে জানতে হবে তোমার অ্যাকশন হুক এবং ফিল্টার হুক সম্পর্কে কিছু কিছু বিষয় জানতে হবে। জাস্ট কিছু কিছু বিষয় এরকম আছে একটু ডিফারেন্স। আর তো জানতে হবে অ্যাকশন হুক এবং ফিল্টার হুক সম্পর্কে, ঠিক আছে? তাহলে প্রপারলি, তাহলে মনে করো হ্যাঁ হুকের ব্যবহার জানলে তোমরা কি করতে পারবা, প্লাগইন ডেভেলপমেন্ট করতে পারো, ঠিক আছে? আমরা যদি ডেভেলপমেন্টে হুকের ব্যবহার করি না এমনটা না। তোমরা দেখেছো অ্যাড অ্যাকশন লিখে কাজ করেছি আমরা, হ্যাঁ? প্লাগইনে থিম ডেভেলপমেন্টের ক্ষেত্রে হুকের ব্যবহার ছিল, বাট স্পেসিফিকভাবে হুকের ব্যবহার সবচেয়ে বেশি হচ্ছে প্লাগইনের ক্ষেত্রে। তো তোমাদের যেটা বললাম আমি আবার ক্লিয়ার করে বলছি, হয়তো বুঝতে পারোনি এতিক। আমি বলছি যে তোমাদের থিম ডেভেলপমেন্টের কাজগুলো দিব আর কি, তোমার প্র্যাকটিস করবে বাসায়, এইচটিএমএল টেমপ্লেটগুলো ওয়ার্ডপ্রেসে কনভার্ট করবে, আর তোমাদের একটা সলিউশন করে দেবো। আর এই সলিউশনের ফাঁকে ফাঁকে তোমাদের পোর্টফোলিও তৈরি হয়ে যাবে। আর পোর্টফোলিও তৈরির ফাঁকে ফাঁকে কী করবো আমি, এই ওয়ার্ডপ্রেসের যে বিষয়গুলো ডেভেলপমেন্টে কিছু কিছু ছোটো ছোটো বিষয় বাকি আছে, হ্যাঁ? যেমন 404 পেজ ক্রিয়েট করতে হয়, হ্যাঁ? এরকম কিছু ছোটো ছোটো বিষয় বাকি আছে। হয়তো ক্লাসে মনে করো 15-20 মিনিট বা 10-15 মিনিট আলোচনা করলাম, আলোচনা করে এইভাবে ছোটো ছোটো বিষয়গুলো শেষ করে দিলাম। তাহলে তোমাদের এই কয়েকটা থিম ডেভেলপমেন্ট করতে করতেই, তোমাদের কয়েকটা পোর্টফোলিও হতে হতেই আমার থিম ডেভেলপমেন্ট ছোটো ছোটো বিষয়গুলো হয়ে যাবে। এর মধ্যে আমার দেখাচ্ছে প্লাগইন ডেভেলপমেন্টের ওই ছোটো ছোটো বিষয়গুলো আলোচনা করব, ঠিক আছে? এই 15-20 মিনিট করে। তাহলে তোমাদের পোর্টফোলিও কমপ্লিট হতে হতে প্লাগইন ডেভেলপমেন্টটাও শেখা হয়ে যাবে। বুঝলা কি এই বিষয়? হ্যাঁ, আই থিঙ্ক বলছি ওয়েব ওয়েব ডিজাইন করতে ভালো লাগছে না। আর ডেভেলপমেন্ট শেখার পর থেকে, হ্যাঁ, এটা সব ডেভেলপারের ক্ষেত্রে হয়, বুঝছো? কারণ যারাই হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট শিখে তারা দেখাচ্ছে ডিজাইন মানে অতটা মজা পায় না তখন ডিজাইন করে। ডিজাইন স্ট্যাটিক আর ডেভেলপমেন্ট ডাইনামিক, ডাইনামিক বিষয় সবাই পছন্দ করে। তো সমস্যা নাই, ভালো না লাগলেও দেখাচ্ছে তোমার ক্লায়েন্টের কাজ তখন করতে হবে, হ্যাঁ? সে ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড, ফ্রন্ট এন্ড মানে ডিজাইনের কাজ, আর ব্যাক এন্ড মানে ডেভেলপমেন্টের কাজ, দুইটা কাজই করতে হবে তোমাকে, ঠিক আছে? তো বেশিরভাগ ডিজাইনের কাজ করাই থাকে, ডেভেলপমেন্টটা বেশি করতে হয়, এলে বিষয়। তোমার দুটোই দুটোই শিখেছ, দুটোই কাজে লাগবে তোমার। তো চলো আমরা টেমপ্লেটটা দেখি, দেখে তোমাদের কাজগুলো দিই। আচ্ছা, আমি এখানে নতুন একটা প্রজেক্ট ফাইল তৈরি করছি, রিয়েল প্রজেক্ট প্র্যাকটিস ফর পোর্টফোলিও। পোর্টফোলিওর জন্য আমি প্রথমে দুটো টেমপ্লেট সিলেক্ট করছি তোমাদের জন্য। আমি লিঙ্কটা কপি করছি, লিঙ্কটা কপি করে আমি পেস্ট করে দিলাম। আচ্ছা, তোমরা জানো এখানে এখান থেকে তোমাদের একটা টেমপ্লেট ডাউনলোড করেছিলাম, এইটা আমাদের যেটা আমরা করছি, যেটা আমরা করেছি রাজশাহী আইটি থেম, আমরা এইটা হচ্ছে এখান থেকে করেছিলাম। তো এখানে সবগুলো ফ্রি টেমপ্লেট। অ্যাকচুয়ালি তোমার দেখতে হবে এটা ফ্রি টেমপ্লেট কিনা, যদি তোমার কমার্শিয়ালি ব্যবহার করতে চাও। তো পোর্টফোলিও হিসেবে তুমি ব্যবহার করতে পারো। যদি তুমি এটা বিক্রি করতে চাও তৈরি করে নিজে, তাহলে তোমার কী করতে হবে, দেখতে হবে এই টেমপ্লেটটা অ্যাকচুয়ালি ফ্রি কিনা, হ্যাঁ? তো প্রত্যেকটার কপিরাইট অপশান থাকে, এই কপিরাইটে গেলে তুমি দেখতে পাবা। তো আমাদের আসে আইটি থেম, এটা কিন্তু এখানে ডাউনলোড করেছিলাম, সেটা হচ্ছে যে HTML5app.net। এখন টুইটার বুটস্ট্র্যাপ দিয়ে করা নেই, HTML5 লেটেস্ট ভার্সন HTML দিয়ে করা আছে, ঠিক আছে? তো তোমরা প্রথমে এটা দিয়ে করবা, মানে এই টেমপ্লেটটা করবে, আর এরপর আবার টুইটার বুটস্ট্র্যাপ দিয়ে করবো, ঠিক আছে? খুব বেশি ডিফারেন্স নেই, বাট প্রথমে HTML দিয়ে করবে। তো এই যে ডিজাইন দেখতেছো, এই টেমপ্লেটের নাম হচ্ছে স্ট্রংলি
টাইপড, তোমরা এই যে এই ঠিকানায় গেলে দেখতে পাবা, সার্চ করলে এই যে html5app.net, এই ঠিকানায় গেলে তোমরা এই টেমপ্লেট সার্চ করলে দেখতে পাবো। আমি তোমাদের লিঙ্ক পাঠিয়ে দিব যদিও, এই যে .net/strongly typed। আচ্ছা এখন দেখো এই যে থিম দেখতে মানে HTML টেমপ্লেট দেখতে পাচ্ছ, অনেকটা আমাদের এই যে রাজশাহী আইটি থিম যেটা আমরা করেছি এটার মতোই, হ্যাঁ এটার মতোই অনেকটা। তো আমি দেখো এখানে কিছু কিছু ডিজাইন কিন্তু একা একাই করেছি এমনিতে, যেমন উপরে এটা ছিল না, এটা বারটা ছিল না, আমি এমনি অ্যাড করে দিয়েছি, ঠিক আছে। এখানে কোনো ইয়ে ছিল না, লোগো ছিল না, লোগো অ্যাড করে দিয়েছি, তাই না। মেনু ডিজাইনটা এরকম একটু আলাদা ছিল, আমি এরকম করে দিয়েছি। তো তারপর তোমরা দেখলা যে ব্লগ পেজে আমরা একটা আলাদা ডিজাইন করেছি। তোমরা যেটা করবে সেটা হচ্ছে যে এখানে তো অনেক টেমপ্লেট আছে, তোমরা দেখতে পাচ্ছ ফ্রি টেমপ্লেট, অনেক টেমপ্লেট তোমরা দেখতে পাচ্ছ ফ্রি টেমপ্লেট। তো এখান থেকে আমি দুটো টেমপ্লেট বাছাই করেছি আপাতত। এই দুটো করার পরে আমরা এখান থেকে করবো না, তারপরে আর অ্যাডভান্স লেভেলের টেমপ্লেটগুলো দেখবো আমরা, দেখে সেখান থেকে করবো, ঠিক আছে। এই হলো বিষয়। তো এখানকার টেমপ্লেটগুলো সবই ফ্রি। দেখো এখানে ডান দিকে দেখতে পাবো কতবার ডাউনলোড হয়েছে টেমপ্লেটগুলো, ফ্রি ডাউনলোড লেখা আছে, দেখো এই যে ফ্রি ডাউনলোড লেখা আছে এই টেমপ্লেটগুলো, এই হলো বিষয়। তো তুমি অনলাইন থেকে যেখান থেকে ডাউনলোড করো না কেন, তোমার দেখতে হবে এই জন্য এটা করেছিলাম আমরা। এখানে আমি দেখতে পাচ্ছি যে লেখা থাকে, তোমার লেখা দেখা যাচ্ছে, লেখাটা কোথায়, এই যে দেখো এখানে লেখা আছে, এই জিনিস থাকতে হবে ক্রিয়েটিভ কমন লাইসেন্স। দেখো লেখা আছে এখানে, দিস ডেস্কটপ ইজ এ ফ্রি ফুললি রেসপন্সিভ HTML5 সাইট টেমপ্লেট, যেটা আমরা করলাম ফুললি ফ্রি। কেন এটা দেখো, ফর HTML5 ইজ রিলিজ ফর ফ্রি আন্ডার দ্য ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশনস। তোমার লাইসেন্সটা হচ্ছে ক্রিয়েটিভ কমন্স, ঠিক আছে। এই ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সগুলো কি একবারে ফ্রি, ফর ফ্রি টু ইউজ ইট পার্সোনাল অর কমার্শিয়াল প্রজেক্ট। তুমি পার্সোনালি ব্যবহার করতে পারবে অথবা কমার্শিয়ালি ব্যবহার করতে পারবে। তুমি যেখানে অনলাইনে যাবে ফ্রি টেমপ্লেট লিখে সার্চ করবে, সার্চ করার পরে সেখানে গিয়ে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন পড়ে দেখবে, ঠিক আছে। যে টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্রিয়েটিভ কমন লাইসেন্স লেখা থাকে, এটা ক্রিয়েটিভ কমন লাইসেন্স লেখা থাকে, এবং লেখা থাকে যে ফ্রি টু ইউজ পার্সোনাল অ্যান্ড কমার্শিয়াল প্রজেক্ট। তাহলে তোমরা কী করতে পারবা, এই টেমপ্লেটটা কনভার্ট করে নিজেরা ওয়েবসাইটে ব্যবহার করতে পারবে, আবার কমার্শিয়ালি বিক্রি করতে পারবে তুমি ওয়ার্ডপ্রেস থিম হিসেবে। বুঝা গেল কি, এটা যে কোনো ওয়েবসাইটে গিয়ে তুমি ওদের টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করলে দেখতে পাবা, এই হলো বিষয়। আচ্ছা তোমরা আরেকবার রিজয়েন করো, আরেকবার রিজয়েন করে আমি তোমাদের টেমপ্লেটের লিঙ্কটা পাঠিয়ে দিয়ে মানে দেখিয়ে একটু ডিসক্রিপশন দিয়ে শেষ করে দিব। আরেকবার রিজয়েন করো, আমি শেষ করে কেটে দিয়েছি। আচ্ছা আমরা যেখানে ছিলাম, তো একটু বলি, আমরা এখানে ছিলাম, দেখো এখানে যে প্রথম যেটা পেজ আছে তোমরা হোম পেজ করতে পারো, ঠিক আমাদের আগেটার মতোই, ঠিক আছে। এটা হোম পেজ হবে আমাদের। আর তোমরা আগেই হচ্ছে যে হোম পেজ বানিয়ে নিবা, ঠিক আছে। আগে ব্লগ পেজ বানিয়ে নিবা, index.php কে ব্লগ পেজ বানাবা, আর এটাকে হোম পেজ বানিয়ে দিলাম, ঠিক আছে। তোমরা এটাকে লেখা আছে রাইট সাইড বার, আগের মতো কি করতে পারো, এখানে ক্লিক করলাম, এই যে রাইট সাইড বার লেখা আছে, এদিকে ডান দিকে সাইড বার আছে, বাম দিকে পোস্ট আছে, তোমরা একে ব্লগ পেজ বানাতে পারো। যে পেজটা রাইট সাইড বার আছে, আর যে নো সাইড বার যেটা আছে দেখো লেখা আছে, এর আগে যেটা আমরা করেছিলাম, এই নো সাইড বার কোনো সাইড বার নেই, এটা তুমি single.php আর page.php বানাতে পারো। হ্যাঁ কন্ট্যাক্ট ফর্মে প্লাগইন ইউজ করে করবে। অনেক দেখাচ্ছে যে প্লাগইন আছে, মানে পপুলার প্লাগইন যেমন কন্ট্যাক্ট ফ্রম 7 আছে, তো ওয়ার্ডপ্রেস দেখাচ্ছে কন্ট্যাক্ট ফ্রম আছে।
হ্যাঁ, ওখানে তুমি ইয়ে করবা, ওখানে দেখা যাচ্ছে যে কন্টাক্ট ফ্রম 7 সুজনপ্রিয় প্লাগইনটা ব্যবহার করলে, হ্যাঁ, তাহলেই হবে। নিচ দিকে আছে কন্টাক্ট ফ্রম। আচ্ছা, তাহলে এই যে নোট সাইড বার আছে, এটা কি করলে পেজ ডট পিএইচপি, যেটা পেজ ডট পিএইচপির ক্ষেত্রে ব্যবহার করলে, অথবা এবং সিঙ্গেল ডট পিএইচপির ক্ষেত্রে ব্যবহার করলে। আর যেটা হচ্ছে যে প্রথম যে পেজটা আছে ইন্ট্রোডাকশন, এটা হোম পেজ, হ্যাঁ, এটা হোম পেজ বানালাম। আর রাইট সাইড বার যেটা আছে, এটা কি করলাম, এটা হোম পেজ। আর রাইট সাইড বারকে আমরা ব্লক পেজ বানিয়ে দিলাম, তাহলে হয়ে গেল। ঠিক আছে, এইভাবে দেখা ঠিক যেভাবে আমি ডেভেলপ করেছিলাম ঠিক করে ফেললাম। আর তোমরা চাইলে ইয়ে করতে পারো, এটাকে আরো আকর্ষণীয় করতে পারো। এটাকে তুমি আরো আকর্ষণীয় করতে পারতো নিজের ডিজাইন করে। যেমন এখানে উপরে হয়তো একটা হেডার টপ অঞ্চল দিয়ে দিলাম, বা এটা চাইলে এর নিচে দিতে পারো, এই মেনু বার নিচে দিতে পারো নিচে, হ্যাঁ, বাম দিকে বা ডান দিকে লোগো দিতে পারো। এভাবে দেখো তোমরা বিভিন্ন অংশ নিজেরা অ্যাড করে এটাকে আরো সৌন্দর্য প্রদান করতে পারো। ডিজাইন বা কালার চেঞ্জ করতে পারো ইচ্ছা মতো। আমি কিছু কালার চেঞ্জ করেছি, যাতে তোমার মানে ডিজাইনটা সুন্দর হলে কি হবে, থিমটা দেখতে আরো বেশি ভালো লাগবে, এর বিষয়। তো আমরা প্রথমে এই এই কাজটা করব। তোমাদের এই কাজটা হয়ে গেলে দ্বিতীয় তোমাদের একটা চুজ করতে সিঙ্গেল পেজ। এর জন্য ভিন্ন ভিন্ন পেজ আছে, একটা সিঙ্গেল পেজ আছে, এটা তোমাদের পরবর্তীতে করাবো। এই তোমাদের টেমপ্লেটটা দেখাই। এটা সিঙ্গেল পেজ টেমপ্লেট, ঠিক আছে। তারপর আমরা এটা করব। এরপরে এখানে ধর আমি যদি ক্লিক করি, তাহলে কি হবে, এখানে গিয়ে এখানে ফার্স্ট সেকশনে ক্লিক, ফার্স্ট সেকশন আসবে, সেকেন্ড সেকশন গেট স্টার্টেড, হ্যাঁ, আর ইন্টারেশনে ক্লিক করলে আর ইন্টারেশন চলে আসবে। তার পরবর্তী এই সিঙ্গেল পেজ করব এটার পরে। এটা অনেকটা আমাদের যেটা আমরা কনভার্ট করেছি রাজশাহী আইটি থিম যেটা করেছি, এটা এর সাথে অনেকটা মিল আছে, ঠিক আছে। এই জন্য তোমাদের এটা প্রথমে করতে হবে, এবং আস্তে আস্তে আমরা আরো স্মার্ট, আরো ভালো ভালো দেখাচ্ছে যে আকর্ষণীয় টেমপ্লেটগুলো নিয়ে সেগুলো কনভার্ট করবো, ঠিক আছে। তো 7 থেকে 8টা ভালো ভালো টেমপ্লেট কনভার্ট হয়ে যায়। ওকে, তাহলে তোমাদের এই লিঙ্কটা আমি ইমেইলে পাঠিয়ে দিব। তাহলে আমি এখন ইয়েতে পাঠিয়ে দিচ্ছি তোমাদের কমেন্টসের মাধ্যমে। লিঙ্কটা আমি এখানে পাঠিয়েছি, ইমেইলে পাঠিয়ে দেবো, সমস্যা নেই। এই টেমপ্লেটটা HTML5 ডট টেক্সট স্ট্রংলি টাইপড, তো পাঠিয়ে দিলাম এখনই কমেন্টসে। ডাউনলোড করে ফেলবা, ডাউনলোড করে কনভার্ট শুরু করে দিবা, ঠিক আছে। আর এটা আমি লিঙ্কটা তোমার ইমেইলে পাঠিয়ে দিব। তোমরা দেখাচ্ছে যে যদি কোনো সমস্যা হয় আমি হেল্প করবো, ইনশাল্লাহ, সমস্যা নেই, ঠিক আছে। সবাই কনভার্ট করবা, কারণ এটা তোমাদের সম্পদ, রিসোর্স, সার্টিফিকেট, যে তোমরা কাজ জানো, কাজ শিখেছো, এটা সার্টিফিকেট। এতদিন যে কাজ শিখলে তার সার্টিফিকেট এটা, হ্যাঁ। যদি তোমার অসুবিধা হয় অধৈর্য হবা না, কাজ করতে গিয়ে পারতেছ না, সমস্যা হচ্ছে, মিলছে না, ঠিক আছে, ইরোধ দেখাচ্ছে, অধৈর্য কিন্তু হলে হবে না, ধৈর্য করতে হবে বারবার। না পারলে আমি তো আছি ইনশাল্লাহ, বুঝো নাই, যেখানে তোমাদের ব্যথা সেখানে ওষুধ দিয়ে দেবো, সমস্যা নেই। সো নো টেনশন, ঠিক আছে। টার্গেট নাও, 5 থেকে 7 টেবিল তৈরি করে ফেলবা স্মার্টলি, ক্লায়েন্টের কাজ শুরু করে দিবা। ওকে, অধৈর্য হলে হবে না, কিন্তু ভিতরে কনফিডেন্স রেখে কাজ কন্টিনিউ করতে হবে, ঠিক আছে। তাহলে আজকে তোমাদের ক্লাসে পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।